সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সৃষ্টি সেন্ট্রাল স্কুল সিরাজগঞ্জ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর আজকে তোমাদের আমি হিসাব বিজ্ঞান ক্লাস করাবো। আজকে তোমাদের যে অধ্যায়টা আমি পড়াবো এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানাবো, সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়। তোমাদের সিলেবাসে পঞ্চম অধ্যায় আছে। দেখো, পঞ্চম অধ্যায়টা আমাদের আসলে কি, কোন বিষয়ের উপর? সবাই গোটা খুললে দেখতে পারবা আমাদের হিসাব সম্পর্কে বলা আছে ওখানে। পঞ্চম অধ্যায়টা আমাদের হিসাব সম্পর্কে বলা আছে। আমরা এর আগে কি শিখেছিলাম? লেনদেন শিখেছিলাম, দুতরফা দাখিলা পদ্ধতির নিয়মগুলো শিখেছিলাম, মূলধন এবং মুনাফা জাতীয় হিসাবগুলো শিখেছিলাম। আজকে আমরা কি শিখব? হিসাব। দেখো, হিসাব আমরা প্রথমেই হিসাবের ধারণাটা আগে নিয়ে নিই। দেখো, হিসাবের ধারণা। দেখো, একটি শিরোনামের অধীনে লেনদেন শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলে। দেখো, একটি শিরোনামে যখন ব্যবসায় সম্পদ, দায়, আয় এগুলা তালিকা করে শ্রেণীবদ্ধকরণ করা হয় এবং সেই শ্রেণীকরণের ধাপটা কেমন সংক্ষিপ্ত আকারে, সংক্ষিপ্ত বিবরণ সহ যখন লিপিবদ্ধ করা হবে, সেটা হবে হিসাব। সেটা কি হবে? হিসাব। দেখো, হিসাবের ধারণাটা আমরা আগে নিয়ে নেই। একটি শিরোনামের অধীনে লেনদেন শ্রেণীবদ্ধ সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলা হয়। ব্যবসা প্রতিষ্ঠানের আমাদের দেখো, ব্যবসা আমরা তো জানি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি। ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি? ব্যবসায় আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থাটা নিরূপণ করা। ব্যবসায় আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থাটা নিরূপণ করা। তারপরে দেখো, এই উদ্দেশ্যের জন্য কি করা হয়? লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়। এই উদ্দেশ্যে আমরা লেনদেনগুলো সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধকরণ করি। যে পদ্ধতিতে আমরা সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করি সেই পদ্ধতিটাই হচ্ছে কি? হিসাব। দেখো, আমরা তো হিসাবের ধারণা নিলাম, এরপরে আমরা কি দেখব? হিসাবের শ্রেণী বিভাগ। হিসাবকে কত ভাগে ভাগ করা হয়েছে? আমরা যদি হিসাব সমীকরণটা লক্ষ্য করি সবাই বইয়ে, দেখবা যে হিসাবকে 5 ভাগে ভাগ করা হয়েছে। হিসাব সমীকরণের পুরো হিসাবকে 5 ভাগে ভাগ করা হয়েছে। ভাগগুলোকে আমরা কি জানি? আমরা তো এর আগেও বলেছিলাম। দেখো, হিসাবকে যে 5 ভাগে ভাগ করা হয়, প্রথম ধাপটা কি? সম্পদ হিসাব, তারপরে দায় হিসাব, তারপরে কি? দেখো, মালিকানা সত্ত্ব হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব। তাহলে হিসাবের যে 5টা ভাগ আছে, 5টা ভাগের মধ্যে দেখো সম্পদ হিসাব প্রথমে আছে, তারপরে কি আছে? দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব, আয় হিসাব এবং ব্যয় হিসাব। এখন আমরা এই হিসাবগুলো সম্পর্কে একটু জানবো। দেখো, সম্পদ হিসাব, যখন কোনো প্রতিষ্ঠানের যাবতীয় সম্পদগুলো লিপিবদ্ধ করা হবে, মানে সম্পদের সমষ্টি লিপিবদ্ধ করা হবে যে হিসাবের মাধ্যমে, তাকে কি বলা হবে? সম্পদ হিসাব বলা হবে। এখন আমাদের তাকে জানতে হবে সম্পদগুলো কোনগুলা। জানতে হবে না, আমাদের জানতে হবে সম্পদগুলো কোনগুলা। দেখো, সম্পদগুলোর মধ্যে নগদান হিসাব, ব্যাংক জমা, তারপরে আসবাবপত্র, কল কবজা, যন্ত্রপাতি, দেনাদার, তারপরে পারমিক মজুত পণ্য, প্রাপ্য বিল, তারপরে তোমার হচ্ছে অফিস সাপ্লাইজ, বিনিয়োগ হিসাব, এগুলা কি সম্পদের মধ্যে পড়ে। সম্পদ হিসাবের মধ্যে দেখো কি পড়ে? সম্পদের হিসাবের মধ্যে পড়ে কি? তোমার নগদান হিসাব, ব্যাংক হিসাব, তারপরে আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, কল কবজা হিসাব, দেনাদার, প্রাপ্য বিল, তারপরে তোমার পণ্য হিসাবও আসে, তারপরে বিনিয়োগ হিসাব, অফিস সাপ্লাই, যেগুলা কি সম্পদের মধ্যে পড়বে। তারপরে দেখো, দায় হিসাবটা আসলে কি? দায় হিসাব হচ্ছে ব্যবসায়ের দায়ের সমষ্টিগুলাই হচ্ছে দায় হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। যেমন ধরো কি? পাওনাদার, তারপরে হচ্ছে তোমার ব্যাংক জমা অতিরিক্ত,
ব্যয় হিসাবের অন্তর্গত। ব্যয়ের মধ্যে তো বললামই তোমাদের যে ক্রয় হিসাব, ক্রয় ফেরত হিসাব, তারপরে হচ্ছে বেতন, মনোহারি, ভাড়া, এগুলা কি ব্যয়ের অন্তর্গত। তাহলে দেখো প্রথমে আমরা হিসাবটা কি সেটা জানলাম, তারপরে কি জানলাম, হিসাবের শ্রেণী বিভাগটা জানলাম। সবাই তো তাহলে এখন তো আমরা জানি যে হিসাবকে কয় শ্রেণীতে ভাগ করা হয়। তারপরে দেখো আমরা হিসাবের ছক সম্পর্কে জানবো। হিসাব লিপিবদ্ধকরণ করার ক্ষেত্রে হিসাবের তোমার দুটি ছক প্রচলিত আছে, মানে দুটি ছক ব্যবহার করা হয়। প্রথম ছকটা হচ্ছে টি ছক আর দ্বিতীয়টা হচ্ছে চলমান জের ছক। এই হিসাবগুলো যখন লেনদেনে লিপিবদ্ধ করা হবে তখন এই দুটার একটা ছক ব্যবহার করা যেতে পারে। দেখো আমি তোমাদের কি ছকের নমুনাটা দেখিয়েছি এবং চলমান জের ছকের নমুনাটা কি হবে, মানে ছকটা কি রূপ হবে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো টি ছকের মোট ঘরের সংখ্যা থাকবে 8টি। এখানে বাম পাশে থাকবে ডেবিট আর ডান পাশে থাকবে ক্রেডিট। মোট 8টি ঘর হবে। দেখো টি ছকের নমুনাটা ভালো করে সবাই মনোযোগ দিয়ে দেখো। এখানে ডেবিট পাশ আর ক্রেডিট পাশ দেখা আলাদা। ডেবিট পাশে হবে 4টা ঘর, ক্রেডিট পাশে দেখো 4টা ঘর হবে। প্রথম ঘরটা দেখো হবে তারিখ, তারপরে হবে বিবরণ, তারপরে 4টা পৃষ্ঠা টাকা। অনুরূপ তোমাদের ক্রেডিট পাশেও প্রথমে তারিখ হবে, বিবরণ হবে, 4টা পৃষ্ঠা হবে এবং টাকা হবে। তাহলে টি ছক সম্পর্কে তো তোমাদের ধারণা নিলা। তারপরে দেখা আছে চলমান জের ছক। চলমান জের ছকের ঘরের সংখ্যা হবে 8টি। এই হিসাবে তোমার চলমান জের ছকের টাকার ঘর হবে 4টা। দেখো মোট ঘরের সংখ্যা 7 আর তোমার টাকার ঘর থাকবে কয়টি? 4টি। এটা হচ্ছে জের ছক, চলমান জের ছকের একটা বৈশিষ্ট্য। এখন দেখো আমি তোমাদের ঘরের নমুনাটা দেখাই দেই। প্রথমে আছে কি তারিখ, তারপরে থাকবে বিবরণ, তোমাদের 4টা পৃষ্ঠা দিতে হবে, ডেবিট টাকা, ক্রেডিট টাকা এবং ব্যালেন্স হিসাবে ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্স দেখাতে হবে। এই মোট তোমাদের দেখো 7টা ঘর আছে। তাহলে দেখো আমরা হিসাবের ছক সম্পর্কে জানলাম। এরপরে আমরা আসবো হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রাবলী বা পদ্ধতি। এখন তোমাদের এর আগে লেনদেন চ্যাপ্টারে তোমাদের হিসাব সম্পর্কে কিছু ধারণা ছিল। ওখানে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রাবলীও তোমাদের কিছু আছে, তারপরে আমি বিস্তারিত তোমাদের দেখাচ্ছি। দেখো হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রাবলী। প্রথমে আছে সম্পদ হিসাবটা। প্রথম ভাগটা কি? ভাগের মধ্যে আছে তোমার সম্পদ। তাহলে আমরা সম্পদ দিয়ে শুরু করি। সম্পদ যদি বৃদ্ধি পায়, বাড়ে, তাহলে কি হবে? ডেবিট হবে। আর যদি সম্পদটা হ্রাস পায়, কমে যায়, তাহলে কি হবে? ক্রেডিট হবে। তারপরে দেখা আছে দায় হিসাবটা। দায় হিসাব যদি বৃদ্ধি পায়, ক্রেডিট হবে। যদি ব্যবসায় দায়ের পরিমাণটা বেশি হয়, তাহলে কি হবে? ক্রেডিট হবে। আর যদি দায়টা হ্রাস পেয়ে যায়, কমে যায়, তাহলে হবে কি? ডেবিট। তারপর দেখা আছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব দেখো বৃদ্ধি পেলে হবে ক্রেডিট আর হ্রাস পেলে হবে ডেবিট। তারপরে দেখো আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আয় হ্রাস পেলে ডেবিট। তারপরে দেখা আছে কি ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। এখন দেখো সম্পদ আর ব্যয় দুইটা সেম কথা। সম্পদ যখন বৃদ্ধি পাবে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। ঠিক তেমনি দেখো ব্যয় হিসাবটা। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তাহলে দেখো সম্পদ আর ব্যয়ের সূত্রটা কিন্তু একই। অপরদিকে দেখো দায়, মালিকানা সত্ত্ব এবং আয়, এই তিনটা হিসাবে সেম সূত্র। দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। ঠিক তেমনি মালিকানা সত্ত্ব এবং আয় যদি বৃদ্ধি পায় ক্রেডিট আর যদি হ্রাস পায় তাহলে কি হবে? ডেবিট। তাহলে দেখো আমরা প্রথমে কি শিখলাম? প্রথমে হিসাবের ধারণাটা নিলাম, তারপরে হিসাবকে কত ভাগে ভাগ করেছে সেটা দেখলাম। তারপরে দেখো হিসাবের ছক, যে ছকটা কি ব্যবহার করা হয়, তোমরা ব্যবহার যেটা তোমাদের সহজ মনে হবে তোমরা সেটাই ব্যবহার করতে পারো। এখানে কোনো বাধ্যবাধকতা নাই। তারপরে দেখো হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রাবলীটা দেখলাম। এখন আমরা কি দেখব? গাণিতিক কিছু সূত্রাবলী যেগুলো তোমাদের হিসাব চ্যাপ্টারের অঙ্ক করতে তোমাদের প্রয়োজন হবে। এখানে দেখো গাণিতিক সূত্রাবলীর মধ্যে প্রথমটা কি আছে? মালিকানা সত্ত্ব।
যখন তোমাদের প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বটা বের করতে হবে তখন তোমরা কিভাবে করবা? দেখো ওখানে সূত্র আছে, যখন মালিকানা সত্ত্ব বের করতে বলা হবে তখন তোমাদের মূলধনের সাথে আয়টা যোগ হবে আর বিয়োগ হবে কি ব্যয় উত্তোলন। দেখো এখানে মনোযোগ দিয়ে দেখলে দেখো যে মালিকানা সত্ত্ব সমান মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। তাহলে কি হলো? মালিকানা সত্ত্বের সাথে সত্ত্ব সমান মূলধনের সাথে আয়টা যোগ ব্যয় এবং উত্তোলনটা বিয়োগ করলে তোমাদের মালিকানা সত্ত্বটা বের হয়ে যাবে। তারপরে যদি তোমার যদি প্রতিষ্ঠানের প্রারম্ভিক মূলধনটা বের করতে বলা হয় তখন অঙ্কের মধ্যে তোমাদের প্রারম্ভিক মূলধনের এইগুলা দেওয়া থাকবে, কিন্তু তোমাদেরকে আগে জানতে হবে যে কোন কোন হিসাবের মাধ্যমে আমরা প্রারম্ভিক মূলধনটা বের করতে পারবো। দেখো প্রারম্ভিক মূলধন বের করতে হলে তোমার নগদ তহবিল, যাবতীয় নগদ হিসাব যেগুলো নগদ হবে সেগুলো যোগ করতে হবে, তার সাথে যোগ করতে হবে ব্যাংক জমা। তারপরে দেখো পণ্যদ্রব্য যদি থাকে ওই হিসাবের মধ্যে যদি পণ্যদ্রব্যের কথা উল্লেখ থাকে তাহলে তোমার প্রারম্ভিক মূলধন বের করতে পণ্যদ্রব্যটা যোগ করতে হবে আর যাবতীয় সম্পত্তি সমূহ যোগ করতে হবে। তাহলে দেখো প্রারম্ভিক মূলধনের সূত্র কি? নগদ তহবিল যোগ ব্যাংক জমা যোগ পণ্যদ্রব্য যোগ সম্পত্তি সমূহ। এখন সম্পত্তি সমূহ কি সম্পদ গুণগুলো সেগুলো তো তোমাদের আমি আগে বলে দিলাম, যেমন হাতে নগদ, ব্যাংক জমা, আসবাবপত্র, দালান কোঠা, বিনিয়োগ, এগুলো হচ্ছে সম্পত্তি। এই সম্পত্তিগুলোর নাম যদি হিসাবের মধ্যে থাকে তাহলে তোমাদের কি করতে হবে? প্রারম্ভিক মূলধন বের করতে এটাও যোগ হয়ে যাবে। তারপরে দেখো আছে কি মোট মূলধন বা নিট মূলধন নির্ণয়ের সূত্রটা। যদি বলা হয় যে ব্যবসায়ের মোট মূলধন বের কর, মোট মূলধনও যা নিট মূলধনও তাই, একে প্রকৃত মূলধনও বলা হয়ে থাকে। তাহলে যদি ধরো অবলিক দেওয়া থাকে যে মোট মূলধন অবলিক নিট মূলধন অবলিক প্রকৃত মূলধন যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই একটা সূত্র দিয়ে তোমরা কাজটা করতে পারবা। হয়তো কথাটা ভিন্ন থাকতে পারে কিন্তু তোমাদের মনোযোগ দিয়ে এটা দেখতে হবে এবং বুঝতে হবে যে মোট মূলধন নিট মূলধন আর প্রকৃত মূলধন এক কথা একই জিনিস। তাহলে দেখো মোট মূলধন অবলিক নিট মূলধন সমান কি? দেখো এর প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ সম্পত্তি ক্রয় যোগ ব্যয়, সাথে দেখো বিয়োগ হবে কি কি? উত্তোলন, আয়কর, জীবন বীমা প্রিমিয়াম। এগুলা যদি হিসাবের মধ্যে থাকে তাহলে এগুলা বিয়োগ হবে। আর যদি ধরো আয়কর নেই কিংবা জীবন বীমা প্রিমিয়াম সম্পদ অঙ্কের মধ্যে দেওয়া নাই, শুধু উত্তোলন দেওয়া আছে, তাহলে কি তোমার উত্তোলনটা বিয়োগ করতে হবে। তাহলে দেখো মোট মূলধন বা নিট মূলধনের সূত্রটা কি হলো? প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ সম্পত্তি ক্রয় যোগ ব্যয় মাইনাস উত্তোলন মাইনাস আয়কর মাইনাস জীবন বীমা প্রিমিয়াম। এটা হচ্ছে তোমার মোট মূলধনের সূত্র গেল। তারপরে দেখো আছে কি সমপরি নগদ বা সমপরি মজুদ নির্ণয় যখন করতে করবে তখন কি করতে হবে? তোমাদের প্রারম্ভিক যে নগদটা দেওয়া থাকবে, প্রারম্ভিকটা তো আবার বুঝি প্রারম্ভিক নগদ কোনটাকে বলা হয়? বছরের শেষে বছরের শুরুর যে মূলধনটা ধরো 1 জানুয়ারি 2010 এটা যদি থাকে তাহলে ওটা হচ্ছে প্রারম্ভিক নগদ। তাহলে তোমার বছরের শুরুর যে হিসাবটা সেটা হচ্ছে প্রারম্ভিক নগদ। তার সাথে নগদ যদি প্রাপ্তি থাকে তোমার তাহলে সেটা যোগ হবে আর বাদ যাবে বিয়োগ হবে কি? নগদ প্রদান। তাহলে সমপরি নগদ বা মজুদের সূত্র কি? প্রারম্ভিক নগদ যোগ নগদ প্রাপ্তি মাইনাস নগদ প্রদান। তারপরে দেখো আমরা ধারে ক্রয়, এগুলা তোমাদের ইম্পর্টেন্ট। ধারে ক্রয়, দেখো ধারে ক্রয়ের সূত্র কি? ক্রয়কৃত পণ্যের সমষ্টি বিয়োগ ক্রয় বার্তা। যদি তোমার ওই অঙ্কের মধ্যে ক্রয় বার্তা থাকে তাহলে ক্রয় বার্তা বাদ যাবে, আর যদি ক্রয় বার্তা না থাকে তাহলে তোমাদের শুধু ক্রয়কৃত পণ্যের সমষ্টিটাই হবে ধারে ক্রয়। এখন ক্রয়কৃত পণ্যের সমষ্টি এখানে ধরো আসবাবপত্র ক্রয় থাকতে পারে কিংবা তোমার যন্ত্রপাতি কিংবা পণ্যদ্রব্য ক্রয় থাকতে পারে। তাহলে এখানে ধারে ক্রয় কি? ক্রয়কৃত পণ্যের সমষ্টির সাথে ক্রয় বার্তা বিয়োগ হবে। তারপরে দেখো আমরা মোট ক্রয়টা কি? দেখো মোট ক্রয় যখন তোমরা মোট ক্রয় হিসাবটা নির্ণয় করতে বলা হবে বা মোট ক্রয়টা নির্ণয় করবা তখন কি করতে হবে? নগদ ক্রয়ের সাথে চেকে মানে যাবতীয় যে ক্রয়গুলো আছে যেমন ধরো চেকে, বিলে, কার্ডে, বাকিতে, এগুলো সবকিছু কি হবে? যোগ হবে।
ক্রয় বার্তা বাদ দিয়ে দিতে হবে। তারপরে দেখো আমরা ধারে ক্রয় শিখলাম, সূত্র দেখলাম, ধারে মোট ক্রয় এর সূত্র দেখলাম। এখন ধারে বিক্রয়টা বিপরীত, ক্রয়ের বিপরীত দেখো বিক্রয়টা। এখানে সেম কথা, শুধু ক্রয়ের জায়গায় কি করতে হবে, বিক্রিত পণ্য মানে বিক্রয় যে করবা সেই পণ্যের সমষ্টির সাথে তোমার ক্রয় বার্তা বাদ যাবে। এক্ষেত্রে তোমাদের শর্ত একটাই, যদি বিক্রয় বার্তা থাকে তাহলে বাদ যাবে, আর যদি না থাকে তাহলে বাদ দেওয়ার দরকার। হ্যাঁ দেখো তাহলে ধারে বিক্রয় সূত্রটা কি, বিক্রিত পণ্যের সমষ্টি মাইনাস বিক্রয় বার্তা। তারপরে দেখা আছে মোট বিক্রয়। আমরা দেখো মোট ক্রয় যেগুলা দেখেছি, বিক্রয়ের ক্ষেত্রে শুধু বিক্রয় কথাটা আসবে, নগদ বিক্রয়, বিলে বিক্রয়, চেকে বিক্রয়, তোমার কার্ডে বিক্রয়, ধারে বিক্রয়, বাকিতে বিক্রয়, এগুলো সবকিছু যোগ করে ক্রয় বার্তাটা শুধু বাদ যাবে। দেখো এখানে তাই আছে, নগদে ক্রয় যোগ চেকে ক্রয় যোগ বিলে ক্রয় যোগ বাকিতে ক্রয় যোগ কার্ডে ক্রয় বিয়োগ হচ্ছে বিক্রয় বার্তা। তারপরে দেখো নিট ক্রয় বা প্রকৃত ক্রয়, নিট ক্রয়কে